ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি হচ্ছে রাজিমাকে দীক্ষিতা এবং নৌসিন। দীক্ষিতা এবং নৌসিন। আচ্ছা, তোমাদের বলো তো ভেক্টরটা কি পড়া হয়েছে? আমি যে কালকে বলছিলাম ইংরেজি এবং ভেক্টর পড়তে, ভেক্টর কি পড়ছো? সৃজনশীল পড়ছো কিছু? সৃজনশীল কি কিছু করছো? তো আমি তোমাদের ইংরেজি শুরু করছিলাম চেঞ্জিং সেন্টেন্স দিয়ে। তার উপর অলরেডি 3টা ক্লাস গেছে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাকি আছে। তো এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাকি আছে, এটা ইংরেজির একটা জটিল অংশ। তোমাদের সাথে এই 3 দিন ইংরেজি ক্লাস নিয়ে আমি যে এইটুকু বুঝতে পারলাম, আমার মনে হচ্ছে এই তোমাদের ইংরেজিটা আরেকটু ডেভেলপ করে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা করানো উচিত। তোমাদের সাথে এই 3 দিন ইংরেজি ক্লাস নিয়ে আমি যে এইটুকু বুঝতে পারলাম, আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি যদি তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা পড়াই, তোমরা 50% পারবা, 50% পারবা না। তো ইংরেজি যেহেতু পড়ানো শুরু করছি, আরও কয়েকটা টপিক পড়ায় আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা পড়বো। মানে ইংরেজির স্ট্রাকচারটা আগে তোমাদের চিনাইতে হবে। তো সেই লক্ষ্যে আজকে আমি শুরু করতেছি ন্যারেশন। কি ন্যারেশন। সবাই খাতায় হেডলাইন দেও ন্যারেশন। টু বি ভেরি অনেস্টলি, আমি এখন খালি চাপ প্রয়োগ করলে তো হবে না, আর লিখে দিলেই তো হবে না। তোমাদের পারতে হবে, তোমাদের সেন্টেন্সগুলো চিনতে হবে। জটিল জটিল সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড কোনটা কমপ্লেক্স, আমি পড়ানোর সময় অনেক সময় বলতে বলতে তোমাদের ক্লিয়ার হবে। তো এখন আজকের আলোচনা হয়েছিল ন্যারেশন। তো ন্যারেশন কথার অর্থ হয়েছিল উক্তি, এবং খুবই ইন্টারেস্টিং বিষয়। তোমরা 3টা ক্লাস লাগছে না, ওখানে 5 নম্বর এখনো ক্লিয়ার হয় নাই। 3 ক্লাসে 3 নম্বর ক্লিয়ার হয়েছে, কিন্তু ন্যারেশনে 2 ক্লাসেই মনে হয় 5-এ 5 মানে তোমরা পারবা। এবং আমি আজকেই ন্যারেশনের টোটাল বেসিক শেষ করে দিব আজকেই। তোমরা এনজয় করবা এবং তোমরা শিখবা ইনশাআল্লাহ। যারা পারো না তারা শিখবা, আর যারা পারো তাদের আরও ক্লিয়ার হবে। তো এই ন্যারেশন 2 প্রকার। এই ন্যারেশন কয় প্রকার? ন্যারেশনের বাংলা কি উক্তি। ন্যারেশন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। একটা ডিরেক্ট ন্যারেশন আর একটা কি ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট এবং ইনডিরেক্ট। তো এই ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন আমরা পড়ব। হ্যাঁ, তো পড়তে গেলে ন্যারেশন আমি টোটাল 5টা নিয়ম দিই। টোটাল কয়টা নিয়ম? 5টা নিয়ম দিই। চলো আমরা শুরু করি ন্যারেশনটা শুরু করি। ডাইরেক্ট আলোচনাতে শুরু করবো। লেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ভয়েস চেঞ্জে পড়ে আসছো এম ইজ আর, এখানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, একটু চেঞ্জ কিন্তু আছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে হবে ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে লেখো, খাতায় লেখো, এরপর বুঝায় না, থাকলে হবে হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এম অথবা ইজ অথবা আর। এম ইজ আর থাকলে হবে ওয়াজ ওয়ার। কি হবে? ওয়াজ ওয়ার। হ্যাভ অথবা হ্যাজ থাকলে হবে হ্যাড।
শ্যাল থাকলে হবে শুড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, মাস্ট থাকলে হ্যাড টু। তাহলে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, হ্যাঁ টাইম নেই পড়াইমু। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার, হ্যাভ এস থাকলে হ্যাড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, মাস্ট থাকলে হ্যাড টু। দ্রুত লেখো, ঠিক আছে? মাস্ট থাকলে হ্যাড টু, তারপর দিস থাকলে দ্যাট, দিস থাকলে দ্যাট, হিয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, হিয়ার থাকলে দেয়ার। তাহলে আমরা নির্দেশন করতেছি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার, হ্যাভ এস থাকলে হ্যাড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, দিস থাকলে দ্যাট, হিয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো, কাম থাকলে গো, তারপরে সার থাকলে রেসপেক্টফুলি, সার থাকলে কি রেসপেক্টফুলি, সার থাকলে রেসপেক্টফুলি, সার থাকলে রেসপেক্টফুলি, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে নো, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তারপরে টুডে, টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো, টুডে মানে আজ, দ্যাট ডে মানে এই দিনে, টুমোরো, টুমোরো মানে আগামীকাল, তাহলে এবার দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে মানে গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল মানে দ্য প্রিভিয়াস ডে, পূর্বের দিন, প্রিভিয়াস ডে। কাম থাকলে গো, সার থাকলে রেসপেক্টফুলি, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। হ্যাঁ ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ অথবা ওয়ার থাকলে হ্যাড বিন, ওয়াজ অথবা ওয়ার থাকলে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, থ্যাংক ইউ। ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে কি হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন। ঠিক আছে, আজকে আমি বেসিকটা শেষ করে দিব। বেসিকটা শুধু ন্যারেশন না, এখানে স্পেশাল ইউজ অফ ফ্রেজ নিয়েও আমি 5 মিনিট কথা বলবো, 5-7 মিনিট কথা বলবো। তাহলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, ওকে, ওয়াজ ওয়ার থাকলে কি হ্যাড বিন। তাহলে কাম থাকলে গো, সার থাকলে রেসপেক্টফুলি, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন। যা যা লিখছি লিখো, দ্রুত লিখো, লিখো এবং মুখস্থ করো, লিখো এবং মুখস্থ করো। গেল, এটা গেল। দ্রুত দ্রুত, নাও থাকলে দেন, থ্যাংক ইউ, তোমরা যদি ভালোই পারো রে। নাও থাকলে দেন, নাও থাকলে দেন, তা পড়ানোর সময় আমি কইব আর কি, প্যাসেজ সমাধান করার সময়। নাও থাকলে দেন, নাও থাকলে দেন,
এবার লেখো খুব ইম্পর্টেন্ট কথা, ন্যারেশন না পারার যে কারণ সেটা এখন আমি বুঝাবো। এটা অনেক স্টুডেন্টরা বুঝে না, এই কারণে ন্যারেশন পারে না। এখন যেটা বুঝাইতেছি, লেখো ফার্স্ট পারসন পরিবর্তন হয়, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। সেকেন্ড পারসন পরিবর্তন হয়, সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, অবজেক্ট অনুসারে। থার্ড পারসন পরিবর্তন হবে না, থার্ড পারসন পরিবর্তন হবে না, থার্ড পারসন পরিবর্তন হবে না। এই কথা লিখে রাখো, আমি একটু পরে বুঝাইতেছি। এই কথা লিখে রাখো, আমি বুঝাইতেছি। ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। থার্ড পারসন পরিবর্তন হবে না। লিখো, আমি বুঝাবো, সব বুঝবা। আপাতত আমি যেমনি লিখতেছি এমনি লেখো। ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, থার্ড পারসন পরিবর্তন হবে না। এরপর আমি গতকালকে তোমরা পড়াইছি সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। গতকালকে শিখাইছি তোমাদের এটা। সাবজেক্ট আই এর অবজেক্ট মি এর পসেসিভ মাই, এইগুলো জানতে হবে। উই এর অবজেক্ট আস, এর পসেসিভ আওয়ার। তারপরে ইউর অবজেক্ট হিসেবে ইউই, তার পসেসিভ হিসেবে ইউর। তারপরে হি হইলে তার অবজেক্ট হিসেবে হিম, তার পসেসিভ হিসেবে হিজ। তারপরে শি, তার অবজেক্ট হিসেবে হার, তার পসেসিভও হার। তারপরে দে তার অবজেক্ট হিসেবে দেম, তার পসেসিভ হিসেবে দিয়ার। হ্যাঁ, ইট তার অবজেক্ট হিসেবে ইট ওই, কিন্তু তার পসেসিভ হিসেবে ইটস। এই জিনিস ভালো করে পারতে হবে, এই জিনিস ভালো করে পারতে হবে, এই জিনিস ভালো করে পারতে হবে, নাহলে ন্যারেশন পারা যাবে না। তোমরা লিখবা, তোমরা অবশ্যই লিখবা, লেখা থাকলেও লিখবা। তীব্র গতিতে যাচ্ছি, তীব্র গতিতে আগাচ্ছি। এই তো আর 10 মিনিট লাগবে ন্যারেশন শেষ করতে, আর 10 থেকে 15 মিনিট লাগবে ন্যারেশন শেষ করতে। তাহলে এইখানে দেখো শেষ। বেসিক মোটামুটি শেষ। এখন 5-6টা নিয়ম দিব, 5-6টা নিয়ম দিয়ে পুরো ন্যারেশন হয়ে যাবে। ঠিক আছে? ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই। আর এই জিনিস তোমার পারতে হবে, ইংরেজি পারতে হলে এটা জানতে হইব কোনগুলা সাবজেক্ট, কোনগুলা অবজেক্ট, কোনগুলা পসেসিভ, এগুলো জানতে হইব। আই মি মাই, উই আস আওয়ার, ইউ ইউর, হি হিম হিজ, শি হার, দে দেম দেয়ার, ইট ইটস। এভাবে বাসায় মুখস্থ করতে হবে, মাথায় সেভ করতে হবে। এবার চলো আমরা শুরু করি ন্যারেশন। লিখতে হবে, কিন্তু লিখতে হবে। এবার লেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন। অ্যাসার্টিভ শুধু লেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স। তখন ন্যারেশন করতে গেলে তোমাকে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপর লিখতে হবে টোল্ড অথবা সেড টুও লেখা যাবে, আচ্ছা, সেড টুটা আমি আর বললাম না, আমি জাস্ট লিখলাম টোল্ড। সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট প্লাস নিয়ম অনুসারে দ্যাট। এটা দেখো, এইগুলো তোমার বাক্যেই আছে, সাবজেক্ট টোল্ড অবজেক্ট, নিয়ম অনুসারে দ্যাট, এরপরে নিয়ম অনুসারে দ্যাট, এরপরে এই সাবজেক্ট টুটা লিখতে হবে চিন্তা করে, সাবজেক্ট টু, হ্যাঁ, প্লাস ভার্ব,
প্লাস অবজেক্ট, একটা নিয়ম শেষ। দেখো সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট, এটুকু নিজে থেকে লিখতে হবে শুধু দ্যাট। পরে সাবজেক্ট টু, এটা খুব সাবধানে লিখতে হবে। সাবজেক্ট টু ভার্ব এবং অবজেক্ট, হ্যাঁ ভার্ব এবং কি অবজেক্ট। অবজেক্ট কিন্তু এগুলো এই অবজেক্টটাও চিন্তা করে লিখতে হবে, এই অবজেক্টটাও কি চিন্তা করে লিখতে হবে। 1 নাম্বার গেল, 1 নাম্বার শেষ। অ্যাসারেটিভ, তারপরে আমরা লিখবো যে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করতে গেলে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ চিনার উপায় কি? অ্যাসার্টিভ চিনার উপায় হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাসার্টিভ চিনার উপায় কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটা বাক্যের মধ্যে যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তখন আমরা নেরেশন করবো, এই নিয়ম, এটা নিয়ম না, এটা অ্যাসার্টিভ চিনার কথা কইলাম। ইন্টারোগেটিভ চিনার উপায় তো প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে এই ক্ষেত্রে তুমি লিখবা সাবজেক্ট প্লাস আস্কড, সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট। তারপরে লিখতে হবে তোমার ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড, ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড, ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড লিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। এখানে লিখছিলাম দ্যাট, আর এখানে এসে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউএস ওয়ার্ড, যদি ডব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে ইফ। তারপরে অংশ সেম, তারপরে অংশ সেম, সাবজেক্ট টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস অবজেক্ট। এগুলো এই সাবজেক্ট টু এবং অবজেক্ট টু খুব সুন্দর করে লিখতে হবে, সিস্টেমেটিক্যালি লিখতে হবে। গেল গা ইন্টারোগেটিভের নিয়ম শেষ। ইন্টারোগেটিভের নিয়ম কি দেখো তো? এখানে ছিল সাবজেক্ট, এখানেও সাবজেক্ট, এখানে টোল্ড, এখানে আস্কড, এখানে অবজেক্ট, এখানে অবজেক্ট। তার মানে টোল্ড এবং আস্কডের মধ্যে পার্থক্য আর কিছু না। এখানে ছিল দ্যাট আর এখানে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড, বাকি সব ঠিক আছে। এরপরে আমরা শিখতে হইব, এরপরে আমরা শিখবো অপটেটিভ। অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্সে নারেশন, অপটেটিভ সেন্টেন্সে নারেশন। অপটেটিভ সেন্টেন্স কেমনে বুঝবা? অপটেটিভ সেন্টেন্সে মে থাকে, দোয়া, দোয়া প্রার্থনা থাকে, দোয়া প্রার্থনা থাকে অপটেটিভ সেন্টেন্সে। এই মে থাকে, মে দোয়া প্রার্থনা থাকে। তাহলে এটার নিয়ম কি? এটার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস প্রেইড অথবা উইস্ট, সাবজেক্ট প্লাস প্রেইড অথবা উইস্ট, সাবজেক্ট প্লাস প্রেইড অথবা উইস্ট প্লাস অবজেক্ট। নিয়ম অনুসারে দ্যাট দিতে হবে। দেখো ওই আগের মতো দ্যাট, অ্যাসারেটিভেও দ্যাট দিছিল, এখানেও দ্যাট দিছ। তারপরে সাবজেক্ট লিখতে হবে, তারপরে সাবজেক্ট টু লিখতে হয়, হ্যাঁ প্লাস মাইট লিখতে হয়, মাইট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট টু লিখতে হয়, অবজেক্ট টু। তাহলে দেখো তো পার্থক্য কি? সাবজেক্ট, 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 টোল্ড, আস্কড, এখানে প্রেড অথবা উইস্ট। তাহলে এটাই মনে রাখতে হবে, অ্যাসার্টিভের সময় টোল্ড, ইন্টারোগেটিভের সময় আস্কড, অপটেটিভের ক্ষেত্রে প্রেড অথবা উইস্ট। এরপরে অবজেক্ট, 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 দ্যাট, এখানে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড, আবার দ্যাট। আর এখানে সাবজেক্ট টু ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট টু ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট টু ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এখানে একটা মাইট আসবে, মাইট আসবে। অপটেটিভ সেন্টেন্সে কি আসবে? মাইট আসবে, মাইট, ঠিক আছে, মাইট আসবে। তারপরে অপটেটিভের পরে যদি তুমি এক্সক্লেমেটরি করো, যদি এক্সক্লেমেটরি করো, যদি এক্সক্লেমেটরি করো, যদি এক্সক্লেমেটরিতে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে নারেশন করতে চাও, তুমি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে নারেশন করতে চাও, তুমি যদি এক্সক্লেমেটরিকে নারেশন করতে চাও, তোমাকে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। তোমাকে কি লিখতে হবে? প্রথমে সাবজেক্ট প্লাস এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ জয় অথবা সরো, এক্সক্লেইমড উইথ জয় অথবা সরো অথবা ওন্ডার, অথবা ওন্ডার। তারপরে নিয়ম অনুসারে দ্যাট, তারপরে নিয়ম অনুসারে দ্যাট, তারপরে বাকিটা ঠিক আছে। সাবজেক্ট টু প্লাস ভার্ব প্লাস এখানে একটা এক্সট্রা জিনিস বেরি লাগানো লাগে, প্লাস অবজেক্ট টু। দেখো এই পার্টটা দেখো সবসময় সেম থাকতেছে, সাবজেক্ট টু ভার্ব অবজেক্ট। এখানে একটা এক্সট্রা দিন লাগছে ভেরি, এখানে একটা এক্সট্রা দিন লাগছে মাইট, আর এখানে এক্সট্রা কিচ্ছু নাই, এখানেও এক্সট্রা কিচ্ছু নাই। তাহলে এখানে সাইডটা নিয়ম লিখে লাইছি। অ্যাসারেটিভের একটা সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট প্লাস দ্যাট, পরে সাবজেক্ট টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ চিহ্ন কেমন? প্রশ্নবোধক চিহ্ন দীক্ষা।
ন্যারেশন করতে গেলে সাবজেক্ট প্লাস আস্ক প্লাস অবজেক্ট, ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড দিতে হবে সাবজেক্ট টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট টু। অপারেটিভ সেন্টেন্স চিনব কেমনে? মেয়ে থাকে দোয়া প্রার্থনা করা হয়, সাবজেক্ট প্লাস প্রেড অথবা উইস্ট প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট টু প্লাস ভার্ব মাইট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সক্লেমেটরি যদি আমি করি, সাবজেক্ট প্লাস এক্সক্লেম উইথ জয় অথবা এক্সপ্লেন উইথ সরো অথবা ওয়ান্ডার, এই তিনটার মধ্যে একটা। সাবজেক্ট প্লাস এক্সক্লেম উইথ জয়, সাবজেক্ট প্লাস এক্সক্লেম উইথ সরো অথবা সাবজেক্ট প্লাস ওয়ান্ডার, নিয়ম অনুসারে দ্যাট, তারপর সাবজেক্ট টু প্লাস ভার্ব প্লাস ভেরি প্লাস অবজেক্ট। সাইটটা শেষ। আরেকটা নিয়ম দিমু, সর্বশেষ ইম্পারেটিভ সেন্টেন্স, সর্বশেষ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি তুমি ন্যারেশন করতে চাও, এখন প্রথম কথা হলো ইম্পারেটিভ চিহ্ন কেমনে? সাবজেক্ট থাকবে না, ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। সাবজেক্ট থাকবে না, ভার্ব প্লাস অবজেক্ট থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে। এটার যদি আমরা করতে যাই, প্রথমে সাবজেক্ট, এরপরে ওয়ার্ডার্ড মানে আদেশ, তারপরে মনে করো অর্ডার্ড, রিকোয়েস্টেড মানে অনুরোধ, অ্যাডভাইসড উপদেশ, ফরবেড নিষেধ, অথবা সর্বশেষ কিচ্ছু না বুঝাইলে টোল্ড প্লাস অবজেক্ট। এরপর নিয়ম অনুসারে একটা টু দিতেইব, তারপর ভার্ব প্লাস বাকি অংশ মানে অবজেক্ট। তাহলে দেখো এখানে কিতা সাবজেক্টের পরে কিতা অর্ডার, রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড, ফরবেড, টোল্ড, এগুলো থেকে যেগুলো সামরিক আদর্শের ক্ষেত্রে অনেক সময় কমান্ডও ব্যবহার করা হয়। তারপর অবজেক্ট। এরপরে দেখো আমরা এতক্ষণ দ্যাট বসাইতাম, দ্যাট, ইন্টারোগেটিভে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড, অপারেটিভেও দ্যাট, এক্সক্লেমেটরিতেও দ্যাট, এক্সক্লেমেটরিতেও দ্যাট, কিন্তু ইম্পারেটিভের ক্ষেত্রে এখানে টু, আর ইম্পারেটিভ তো সাবজেক্ট থাকে না, ভার্ব প্লাস অবজেক্ট টু, এই অবজেক্টটা সাবধানে বসাইতে হবে। আমার নিয়ম লেখা শেষ, তোমরা লেখা শেষ করে বলবা যে তোমাদের লেখা শেষ কিনা এবং তোমরা কি বুঝতেছো কিনা ক্লাস। আমি যেহেতু উদাহরণ দিই না, এখনো ক্লিয়ার হবে না, কিন্তু মনে রাখার যে টেকনিক, মনে রাখাটা সম্ভব কিনা, এই পাঁচটা নিয়ম মনে রাখা সম্ভব কিনা আমাকে জানাও। এই পাঁচটা নিয়ম জানলে তুমি ন্যারেশনে 4 ফাইলে বা 5 থেকে 4। সবাই বলো লেখা শেষ কিনা এবং এটা মনে রাখতে পারবানি নাকি কঠিন হয়ে যাচ্ছে? কঠিন হলে বলো আমাকে একটু বলো কঠিন হয়ে যাচ্ছে। ইম্পারেটিভের ক্ষেত্রে আদেশ, উপদেশ, নিষেধ এগুলো থাকে। ওকে, এবার আমরা উদাহরণ দেখব, প্র্যাকটিস করব। আচ্ছা, আমি প্রশ্ন করবো উত্তর দিবা। 1 নম্বর উদাহরণ, He said to me, কমা, পাংচুয়েশনটা ন্যারেশন ফলে কিন্তু পাংচুয়েশন করা হয়ে যাবে। দেখো he said to me, এখানে একটা কমা হবে, তারপরে এখানে একটা ইনভার্টেড কমা হবে। I am going to private, I am going to market, আচ্ছা এটা হচ্ছে বাক্য।
এখন তোমার এটা ইনডিরেক্ট করতে হবে। কি করতে হবে? ইনডিরেক্ট। আমাকে আগে বলো এটা কি ধরনের সেন্টেন্স। সেন্টেন্সটাই যে এখান থেকে খেয়াল করতে হবে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা এক্সট্রা। তাহলে সাবজেক্ট ভার্ব যেহেতু আছে, শেষে যেহেতু ফুল স্টপ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স ইনডিরেক্ট করতে গেলে প্রথমে লিখতে হয় সাবজেক্ট। সাবজেক্ট কি? হি। এই যে হি, এই সেড টুও লেখা যাবে, আর পরিবর্তে টোল্ডও লেখা যাবে। হি টোল্ড, এই অবজেক্ট, অবজেক্ট হচ্ছে মি। তাহলে সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট মানে হি টোল্ড মি। নিয়ম অনুসারে দিতে হয় একটা দ্যাট, নিয়ম অনুসারে দিতে হয় একটা দ্যাট। তোমাদের নিয়মে লিখে দিছি। এখন এই যে সাবজেক্টটা লিখতে হবে টু, এই 2 নম্বর সাবজেক্টটা লিখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বলছিলাম সাবজেক্ট টু খুব সাবধানে লিখতে হবে। এই সাবজেক্ট টুটা কোন পার্সন বলো তো? আই কোন পার্সন? আই কোন পার্সন বলো তো? ফার্স্ট পার্সন কোনগুলা? ফার্স্ট পার্সন কোনগুলা বলো তো? ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই। সেকেন্ড পার্সন কেটা বলো তো? সেকেন্ড পার্সন কেটা? ইউ। সেকেন্ড পার্সন কেটা? ইউ। আর থার্ড পার্সন হচ্ছে বাকি সব। এই থার্ড পার্সন এইটুকু লিখে রাখো। এই থার্ড পার্সন হচ্ছে বাকি সব সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, সেকেন্ড পার্সন ইউ, বাকি সব থার্ড পার্সন। তাহলে এই সাবজেক্ট কি ফার্স্ট পার্সন না? হ্যাঁ, ফার্স্ট পার্সন। তোমাদের লেখা দিছি ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। এই আইটা পরিবর্তন হবে এই সাবজেক্ট অনুসারে। অর্থাৎ এই আয়ের পরিবর্তে আমি হি লিখবো, এটাই অনেকে বুঝে না। এই আয়ের পরিবর্তে যে হিটা কেমন হয়েছে এটাই বুঝে না। এই সাবজেক্টটা লিখতে হবে ফার্স্ট পার্সন যেটা, এই মানে সাবজেক্ট যেটা সেটাকে লিখতে হবে। এই সাবজেক্টটা আই ফার্স্ট পার্সন, এটা পরিবর্তন হবে এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারে। তাহলে হি আছে দিকে এখানে হি হবে। এম আছে, এম ইজ আর থাকলে ওয়াজ হয়, তাহলে হি ওয়াজ। শেষ। গোয়িং টু মার্কেট। বলো তো আমি বুঝাইতে পারছি কিনা? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট, নিয়ম অনুসারে দ্যাট। এই সাবজেক্টটা লিখতে হবে সতর্কতার সাথে, যেহেতু এটা ফার্স্ট পার্সন, এটা সাবজেক্ট অনুসারে। এই সাবজেক্ট হি আছে দিকে হি, এম থাকলে ওয়াজ। গোয়িং টু মার্কেট। বুঝা গেল কিনা বলো? বুঝছো কিনা বলো? এই একটা উদাহরণ যে দিলাম এটা কি বুঝছো? এই জিনিসটা অনেক কারেক্ট। একদিনে ন্যারেশন শেষ করে দিচ্ছি, একদিনে। আমার তো ন্যারেশন পড়ানো শেষ হয়ে, এখন উদাহরণ দিব খালি। আর কালকে প্যাসেজ ন্যারেশন, কালকে প্যাসেজ ন্যারেশন, কালকে প্যাসেজ ন্যারেশন। দুই নাম্বার উদাহরণ। দ্য ওল্ড ম্যান said to the maid, I have been starving for 2 days. আমি 2 দিন যাবত না খেয়ে আছি। বৃদ্ধ লোকটা কুমারীকে বলল, চাকরানীকে বলল, বৃদ্ধ লোকটা চাকরানীকে বলল, I have been starving for 2 days. I have been starving for 2 days. হ্যাঁ, একটু খেয়াল করো। তাহলে এটা ইনডিরেক্ট করতে হবে। আগে দেখতে হবে কোন সেন্টেন্স। এই যে আই সাবজেক্ট, হ্যাভ বিন ভার্ব, হ্যাভ বিন স্টার্ভিং ভার্ব, বাকি সাবজেক্ট ভার্ব, শেষে ফুল স্টপ আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা লিখবো প্রথমে সাবজেক্ট লিখবো দ্য ওল্ড ম্যান। সাবজেক্টটা কি লিখবো? এই যে দ্য ওল্ড ম্যান। সেট টুর পরিবর্তে আমরা কি লিখবো? টোল্ড। অনেক সময় সেট টুও লিখতে পারবো, কোনো সমস্যা নাই। দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য মেড, টোল্ড দ্য মেড। তাহলে সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট লিখে লাইলাম। সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট লিখে লাইলাম। নিয়ম অনুসারে আমাদের কি দিতে হবে? একটা দ্যাট, মনে আছে নি? নিয়ম অনুসারে একটা দ্যাট দিতে হবে। এবার সাবজেক্ট, এই যে আই, এই সাবজেক্ট কিন্তু খুব সতর্কতার সাথে লিখতে হবে। আই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে এই সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট মানে দ্য ওল্ড ম্যান, একটা বৃদ্ধ লোক। এই বৃদ্ধ লোকের কারণে আয়ের পরিবর্তে বৃদ্ধ লোকের প্রনাউন হয় হি, দ্যাট হি। হ্যাভ, এই বি ই মানে হ্যাভ, আই হ্যাভ, হ্যাভ এস থাকলে হ্যাড হয়। হি হ্যাড বিন
starving for 2 days, starving for 2 days। লেখা শেষ করবা, এরপর কমেন্ট করবা অ্যাসার্টিভ ক্লিয়ার কিনা, অ্যাসার্টিভ ক্লিয়ার কিনা আমাকে জানাইবা। অ্যাসার্টিভ ভেরি ক্লিয়ার কিনা আমার জানাইবা। হ্যাঁ, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু মার্কেট। ঠিক আছে, অ্যাসার্টিভ ক্লিয়ার কিনা বলবা। আজকে আবার স্টুডেন্ট কমে গেল গা তোমাদের। হ্যাঁ, এসি অ্যাসার্টিভ ক্লিয়ার। The old man told the maid that he, আচ্ছা হি দেওয়ার পরে ও দেওয়ার দরকার নাই কেন? কারণ হি দিয়ে বৃদ্ধ লোক আর দা মেয়ের একটা মেয়ে, দুইটা ভিন্ন জিনিস। যদি দুইটাই পুরুষ হইতো তাহলে তুমি ওই ব্র্যাকেটের মধ্যে ও দিতা, ও দিয়ে ওল্ড ম্যানকে বোঝাইতেছে হি দিয়ে। এখানে তো দুইজন ব্যক্তি বিপরীত লিঙ্গের, একজন পুরুষ একজন মহিলা, অতএব হি দিয়ে অন্য কাউকে বোঝাচ্ছে না, এখানে ওই ওল্ড ম্যানকে বোঝাচ্ছে। এই ক্ষেত্রে ও দেওয়ার দরকার নাই, দিলে অসুবিধা নাই, দিলে অসুবিধা নাই। আর বড় কথা হয়েছে কি, যদি এখানে দুইজনই পুরুষ হইতো তখন আমরা বুঝাই দিলাম হলে এই হি বলতে কাকে বোঝানো হচ্ছে। তাহলে অ্যাসার্টিভ ক্লিয়ার। নসীন আসনি? নসীন বুঝছনি? তাহলে এটা শেষ। তাহলে দেখো পরে 3 নম্বর উদাহরণ। দ্য ওল্ড ম্যান said to me, মনে করো said to me, can you give me some food? Can you give me some food? তুমি কি আমাকে কিছু খাবার দিবে? ক্যান ইউ গিভ মি সাম ফুড, প্রশ্ন করছে ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিবে? এটা আমরা ইনডিরেক্ট করতাম। এখন প্রথম কথা হচ্ছে ইনডিরেক্ট করতে গেলে আমাকে জানতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স। এই দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তার প্রথমে লিখতে হবে কি দ্য ওল্ড ম্যান, সাবজেক্ট। সেড টুর পরিবর্তে কি লিখতে হবে আস্কড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কড, তারপর অবজেক্ট মি লিখলাম। এরপর ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। এখানে দেখো প্রশ্নবোধক কোনো শব্দ নাই, হু, হোয়ার, হোয়েন, হোয়াট, হ্যাঁ, হাউ, এগুলো প্রশ্নবোধক কোনো চিহ্ন নাই। তাহলে আমরা বসাবো ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ডের মধ্যে ইফ বসাবো। কেন? এখানে ডব্লিউএস ওয়ার্ড নাই। দ্য ওল্ড ম্যান আস্কড মি ইফ, তারপর সাবজেক্টটা ইউ। এখন ইউ কিন্তু সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। এই দেখো এখানে সাবজেক্ট আর এটা অবজেক্ট, এই অবজেক্ট অনুসারে হবে। অবজেক্টের কাটা মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই, তাহলে ইফের পরে আই হবে। ইফের পরে কেমনে আই হইলো? এই যে ইউ এটা সেকেন্ড পারসন, এটা সাবজেক্টের পরিবর্তে সাবজেক্ট লিখতে দিব। ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হইব অবজেক্ট অনুসারে। অবজেক্টটা তো মি, কিন্তু মি তো আর লেখা যেত না, মি এর সাবজেক্টিভ ফর্ম আই লিখতে দিব। ইফ আই, ক্যান থাকলে কুড, ক্যান থাকলে কি কুড গিভ। ইফ আই কুড গিভ মি, এই যে মি এটা কিন্তু আবার চেঞ্জ করতে হবে, বুঝো। এই মি বলতে এখানে এটা ফার্স্ট পারসন, আই এর পরিবর্তে আসছে। হ্যাঁ, মি মানে ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যানের সাবজেক্ট হচ্ছে হি, কিন্তু এখানে আছে মি মানে অবজেক্ট ফ্রম।
তাহলে হিয়ার অবজেক্ট ফর্ম হিসেবে হিম, গিভ হিম সাম ফুড। কেউ যদি এই লাইন বুঝে তার ন্যারেশন সহজ। আমি আবার বলতেছি, এই যে এখানে ইউ সাবজেক্ট, এই সাবজেক্টটা সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে, অবজেক্টটা মি বা আই, এই কারণে সাবজেক্ট আই হয়েছে। কুড, গিভ, এই যে মি এটা অবজেক্ট, এই অবজেক্ট পরিবর্তন হয় সতর্কতার সাথে, এটা ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। এই সাবজেক্টের দ্য ওল্ড ম্যানের সাবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হিসেবে হি, হি তো লেখা যাবে না, মি যেহেতু তার অবজেক্ট ফর্ম লিখতে হইব, হিয়ার অবজেক্ট ফর্ম হিম সাম ফুড। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? আচ্ছা, অনেক কথা কইলাম। The maid asked, the maid said to him, why do you beg? Why do you beg? কেন তুমি ভিক্ষা করো? Cannot you work? Cannot you work? তুমি কাজ করতে পারো না? ওই বৃদ্ধ লোককে বলছে। এখানে দুইটা কথা কইছে, দেখো। হ্যাঁ, এবার প্রশ্ন 4 নাম্বার প্রশ্ন, দ্য মেড সেড টু হিম, চাকরানী তাকে বলল, মানে ওই বৃদ্ধ লোকটারে বললো আর কি। এটা একটা প্যাসেজ থেকে আমি করাইতাছি। হোয়াই ডু ইউ বেগ? হোয়াই ডু ইউ বেগ? কেন তুমি ভিক্ষা করো? ওই যে কইছে কিছু খাবার দিতে পারবে কিনা, আমি 2 দিন যাবত না খেয়ে আছি। সে প্রশ্ন করছে হোয়াই ডু ইউ বেগ? তুমি ভিক্ষা করো কেন? ক্যান নট ইউ ওয়ার্ক? কাজ করতে পারো না? এই দুইটা প্রশ্ন করছে, এবং দুইটা প্রশ্ন দেখো ইন্টারোগেটিভ, দুইটা সেন্টেন্স ইন্টারোগেটিভ। আমরা যদি এটাকে ইনডিরেক্ট করি, তাহলে প্রথমে সাবজেক্ট দ্য ওল্ড ম্যান, দ্য সাবজেক্ট দ্য মেড, সাবজেক্ট হিসেবে দ্য মেড, সেড টুর পরিবর্তে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কড হবে। দ্য মেড আস্কড হিম, চাকরানী তাকে জিজ্ঞাসা করলো। এই যে এখানে ডব্লিউএস ওয়ার্ড আছে, এই কারণে এটাই বসে দেবো, ইফ আর আসার সুযোগ নাই, ইফ আসার সুযোগ নাই। দ্য মেড আস্কড হিম হোয়াই, এবার সাবজেক্ট বসাই দিব, হোয়াই ইউ সেকেন্ড পারসন, ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। অবজেক্টটা হিম, হিমের সাবজেক্ট ফর্ম হয়েছে কি হি, হোয়াই হি। তারপরে এই ব্যাগ, ডো মানে প্রেজেন্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হবে। ব্যাগ থেকে হয়ে যাবে ব্যাগড, হোয়াই ডো ইউ ব্যাগড? ডাবল জি হয়নি, জানি না। হোয়াই হি ব্যাগড, এখানেই তো থামে নাই। and again asked him, এবং পুনরায় তাকে জিজ্ঞেস করলো, ক্যান নট ইউ ওয়ার্ক? and again asked him, প্রশ্ন তো ওই মেয়েটি করছে, এই কারণে আলাদা করে আবার বলার দরকার নাই যে দ্য মেড আস্কড হিম ক্যান নট ইউ ওয়ার্ক, এটা সুন্দর না। এই কারণে and দিতে হবে, and দিয়ে again asked him, তাকে পুনরায় জিজ্ঞেস করলো। এই ক্যান নট, এখানে ডব্লিউএস ওয়ার্ড নাই, এই কারণে ইফ আসবে, ইফ তারপর সাবজেক্ট আসবে ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। অবজেক্টটা তো হিমের সাবজেক্ট ফ্রম হি। ইফ হি ক্যান নটের পরিবর্তে কুড নট, ইফ হি কুড নট ওয়ার্ক, আর ন্যারেশনে, ইনডিরেক্ট ন্যারেশনে সবসময় ফুল স্টপ বসবে, আমাকে বলো তো, আমি কি তোমাদের ইন্টারোগেটিভ বুঝাইতাম পারছি কিনা? আমাকে বলতে হবে ইন্টারোগেটিভ আমি কি বুঝাইতে পারছি নাকি পারি নাই। সাবজেক্টের লীলা খেলা কি তোমরা বুঝতেছ? ইন্টারোগেটিভ বুঝাইতে পারছি কিনা বলো?
অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ক্লিয়ার কিনা? হ্যাঁ, আইসি ইন্টারোগেটিভ ক্লিয়ার। ইন্টারোগেটিভে ভেরি ক্লিয়ার কিনা বলো? इंटरोगेटिव बेसिक क्लियर है? ओके। এবার 5 নাম্বার উদাহরণ। 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার উদাহরণ মনে করো, the teacher said to me, the teacher said to me, শিক্ষক আমাকে বলল, may you pass in the exam, may you pass in the exam, তুমি যেন পরীক্ষায় পাশ করো, আমি দোয়া করি তুমি যেন পরীক্ষায় পাশ করো। এই যে মেয়ে আছে, দোয়া করছে, এটা ফুল স্টপ আছে, হ্যাঁ এটা অপারেটিভ সেন্টেন্স। ইনডিরেক্ট যদি তুমি করো তাহলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে দ্য টিচার। অপারেটিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে প্রেড অথবা উইশড বসে। তো আল্লাহ, অলমাইটি, গড এরকম শব্দ যদি থাকে, সৃষ্টিকর্তার উল্লেখ থাকলে তোমরা লিখবা প্রেড, যদি না থাকে তাহলে উইশ। এ বাক্যে আল্লাহ শব্দ নাই, তাহলে উইশড বসাবে এখানে, উইশড। দ্য টিচার প্রেড অথবা উইশড, এখান থেকে উইশড। কেন উইশড বোঝাইতে পারছি? উইশড মি নিয়ম অনুসারে কি, অপারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে এখানে বসানো লাগে দ্যাট, বসাইলাম দ্যাট। এবার সাবজেক্ট হয়েছে কি ইউ হয়েছে কি সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। অবজেক্টটা মি এর সাবজেক্ট ফর্ম হয়েছে কি আই। মে থাকলে আই মাইট পাস ইন দ্য এক্সাম, শেষ। 6 নাম্বার, my mother said to সাগর হইল কি আমার বন্ধু। আমার মা আমার বন্ধুকে বলল, মে আল্লাহ সেভ ইউ, আল্লাহ তোমাকে রক্ষা করুক। মে আল্লাহ সেভ ইউ, আল্লাহ তোমাকে রক্ষা করুক। ইনডিরেক্ট যদি আমরা করি, প্রথমে আমরা সাবজেক্ট লিখবো মাই মাদার, সেখানে আসেই লেখা মাই মাদার। এবার সেড টুর পরিবর্তে প্রেড অথবা উইশড, যেহেতু আল্লাহ শব্দটা আছে আমরা লিখবো প্রেড। মাই মাদার প্রেড সাগর, মাই মাদার প্রেড সাগর, সাগরকে দোয়া করলো আমার আম্মা। নিয়ম অনুসারে দ্যাট, নিয়ম অনুসারে কি দ্যাট ফর এ সাবজেক্টটা আল্লাহ। এখানে আল্লাহ তো কোনো পার্সন না, এটা আল্লাহ হয়ে থাকবে, আল্লাহ। মেয়ে থাকলে কি হবে মাইট, আল্লাহ মাইট সেভ ইউ। এটা কিন্তু ইউ কিন্তু এখানে অবজেক্ট, এই ইউটা কিন্তু এখানে অবজেক্ট এবং এটা সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। এই অবজেক্টটা হয়েছে কি সাগর, সাগরের সাবজেক্ট হয়েছে কি হি আর তার অবজেক্ট হয়েছে কি হিম। এই সেভ হিমটা বুঝছো নি বলো? মাই মাদার সেড টুর পরিবর্তে প্রেড অথবা উইশড, যেহেতু আল্লাহ আছে প্রেড দিলাম। অবজেক্ট সাগর, নিয়ম অনুসারে দ্যাট,
ফর এ সাবজেক্ট আল্লাহ, মে থাকলে মাইট, সেভের সেভ, ইউটা হচ্ছে কি অবজেক্ট। এই অবজেক্টটা কিন্তু সেকেন্ড পার্সন হলে পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। অবজেক্টটা সাগর, সাগরের সাবজেক্ট হচ্ছে কি হি, যেহেতু এটা অবজেক্টকে লিখতে হবে, হি এর অবজেক্ট হচ্ছে কি হিম। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি অবজেক্টিভ বুঝাইতে পারলাম? আমি কি অবজেক্টিভ বুঝাইতে পারলাম? হু ডোন্ট হি ওয়ার্ক না তো, হু ডোন্ট ওয়ার্ক। বলো অবজেক্টিভ বুঝাইতে পারছি কিনা? অবজেক্টিভ ক্লিয়ার? 7 নাম্বার লেখো, 7 নাম্বার। আমরা এবার এক্সক্লেমেটর করবো। হ্যাঁ, দ্য ওল্ড ম্যান said to me, বৃদ্ধ লোকটা আমাকে বলল, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল। তোমরা দেখো আমি এক্সক্লেমেটর ফর আইছি, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। মনে আসেনি? এরকম থাকে না সেন্টেন্সগুলো, এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো? হাউ অথবা হোয়াট প্লাস বেরিয়ার ফর অংশ প্লাস আগের অংশ, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। তাহলে এটাকে ইনডিরেক্ট যদি করতে চাই, ইনডিরেক্ট যদি আমরা করি, ইনডিরেক্ট যদি করি তাহলে এ দেখো হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এটা কি আনন্দের কথা না? পাখিটা কি সুন্দর, আনন্দের কথা। আবার যদি কেউ মরে টরে জায়গা দুঃখের কথা কথা হইলে এই সর। আনন্দ হইলে জয়, আনন্দ হইলে জয়, দুঃখ হইলে কষ্ট হইলে সর। আর আনন্দ দুঃখ কষ্ট কিচ্ছু বুঝাইতেছে না, তখন ওয়ান্ডার। হ্যাঁ, তাহলে দ্য ওল্ড ম্যান exclaimed with joy, exclaimed with joy না সরো, উত্তরে ছিল জয়, exclaimed with joy, the old man exclaimed with joy that, exclaimed with joy that, এখানে অবজেক্ট বসানো লাগে না। the old man exclaimed with joy that, এখানে অবজেক্ট বসানো লাগে না। তারপরে থেকে কি, the old man exclaimed with joy, নিয়ম অনুসারে that ফর এ সাবজেক্ট। তোমরা জানো এক্সক্লেমেটরি সাবজেক্ট থাকে এই যে শেষে, দ্য বার্ড ইজ। সাবজেক্ট হিসেবে দ্য বার্ড, এটা থার্ড পারসন, এটা কোনো পরিবর্তন নাই। দ্য বার্ড এটা কোনো পারসন, এটা কোনো পরিবর্তন নাই। ইজ থাকলে ওয়াজ, ইজ থাকলে কি ওয়াজ। তারপর নিয়ম অনুসারে একটা বেরি এক্সট্রা দেওয়া লাগে, একটা বেরি। হ্যাঁ, দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, বিউটিফুল, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। এখানে হাওয়ের কোনো কাজ নাই, এই হাওয়ের কারণেই বেরিয়ে আসছে। তাহলে দ্য ওল্ড ম্যান একটা সাবজেক্ট, সেড টুর পরিবর্তে লিখছি এক্সক্লেমড উইথ জয়, অবজেক্ট লেখা লাগে না, নিয়ম হয়েছে দ্যাট, তারপর সাবজেক্ট হয়েছে দ্য বার্ড, ইজ থেকে ওয়াজ, তারপর নিয়ম অনুসারে বেরি, তারপরে অংশটা বিউটিফুল। 7 নাম্বার শেষ। আমি আরও একটা উদাহরণ দিই, 8 নাম্বার যদি বলি, রহিম said to my mother, রহিম আমার আম্মুকে বলল, এলাস হাই আই এম আনডান, আনডান মানে সর্বনাশ, আমি শেষ। ধরো কোনো কিছু হয়েছে, সে কইছে। রহিম said to my mother, রহিম আমার মাকে বলল, এলাস
হাই আই এম আন্ডান মানে আমি শেষ, আমি সর্বনাশ। তাহলে এটা যদি আমরা ইনডিরেক্ট করি, এখানে প্রথমে সাবজেক্ট রহিম, সেট টুর পরিবর্তে আইলাস মানে দুঃখ, হাই। তাহলে রহিম এক্সক্লেমড উইথ সরো দ্যাট, এক্সক্লেমড উইথ সরো, নিয়ম অনুসারে দ্যাট দিলাম। এবার সাবজেক্টটা আই ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট হচ্ছে হি মানে এখানে রহিম, এভাবে আর দিলে দিতে পারো, না দিলেও চলবো, যেহেতু এখানে রহিম এবং মাই মাদার বিপরীত লিঙ্গ। হি এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, হি ওয়াজ আনডান, আমি সর্বনাশ। ঠিক আছে, তাহলে বলবা এক্সক্লেমেটরিটাকে আমি বুঝাইতে পারছি কিনা বলবা। আনডান লাস্টে ই। বলো এক্সক্লেমেটরি ক্লিয়ার কিনা। এবার আমরা 9 নাম্বার দেব। 9 নাম্বার আমরা অফ করব ইম্পারেটিভ। ঠিক আছে, ইম্পারেটিভ। মাই সিস্টার said to me, আমাকে বললো, আমার বোন আমাকে বললো, ওপেন দ্য ডোর, দরজাটা খোল। এটা কি বড় বোন ছোট ভাইকে কি করে? হ্যাঁ, দরজাটা খোল। এটা কি আদেশ, উপদেশ, নিষেধ? বলো তো কোনটা, নাকি অনুরোধ? আদেশ, উপদেশ, নিষেধ নাকি অনুরোধ, কোনটা বলো তো? ওপেন দ্য ডোর এটা হচ্ছে আদেশ। এই দরজাটা খোল, এটা একটা আদেশ। ঠিক আছে, যদি কইতো প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটা খুলো, তাহলে এটা হইতে পারে ছোট বোন বড় ভাইকে কি করছে, রিকোয়েস্ট করছে, তাহলে এটা রিকোয়েস্ট হইল। প্লিজ বললে রিকোয়েস্ট হইল, এটা বর্তমানে অর্ডার, আদেশ করছে, এই দরজাটা খুল, আদেশ করছে। আর যদি কইতো প্লিজ ওপেন দ্য ডোর, তাইলে হইল রিকোয়েস্ট। আর উপদেশ কখন হয়? উপদেশ হয় যখন যেই কাজটা, ওপেন দ্য ডোর, দরজাটা খুলো, এটা কি এখন নাকি সারা জীবনই তোমার কইছে? দরজাটা খুলো মাত্র এখনের জন্য এই কথা না। আর যখন বলবে কখনো মিথ্যা কথা বলবে না, এই মিথ্যা কথা কি আজকের জন্য নাকি সারা জীবনের জন্য? তখন এটা অ্যাডভাইস। মা বাবাকে শ্রদ্ধা করবে, এটা কি আজকের জন্য না সারা জীবনের জন্য? সারা জীবনের জন্য। হ্যাঁ, বড়দের সম্মান করবে, শিক্ষকের কথা শুনবে, এই যে কথাগুলো, সদা সর্বদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, এই সবগুলো হচ্ছে উপদেশ। দীর্ঘদিন, উপদেশ হচ্ছে দীর্ঘদিনের জন্য মানতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি করি, দেখো যে এটা যে ইম্পারেটিভকে আমরা চিনলাম, এখানে সাবজেক্ট নাই, দেখো ওপেন দ্য ডোর ভার্ব, আর এটা অবজেক্ট। হ্যাঁ,
তাহলে আমরা যদি ইনডিরেক্ট করি, ইনডিরেক্ট প্রথমে সাবজেক্ট মাই সিস্টার, তারপর নিয়ম অনুসারে এটা যেহেতু অর্ডার করছে তাহলে অর্ডার্ড হবে, অর্ডার্ড মি, আমাকে আদেশ করলো। এরপরে নিয়ম অনুসারে টু, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, নিয়ম অনুসারে টু, এরপরে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, এই টু এর পরে এটা তোমাদের রাইট ফর্ম ভার্বের একটা নিয়ম। আমি বলছি না তোমাদের ইংরেজিটা আর ডেভেলপ করি, ডেভেলপ বলতে এই জায়গাটাই লিখে রাখো। টু এর পরে সর্বদা, টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। টু এর পরে কোনো সময় তুমি এখানে ওপেন করতে পারতা না, এটা ওপেন আছে, ওপেন করতে পারতা না। টু এর পরে সর্বদা বেস ফর্ম বসে। তবে উইথ এ ভিউ টু যদি থাকে, লুকিং ফরওয়ার্ড টু যদি থাকে, লুকিং ফরওয়ার্ড টু যদি থাকে, এই উইথ এ ভিউ টু এবং লুকিং ফরওয়ার্ড টু এর পরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি বসে। এটা রাইট ফর্ম ভার্বের একটা নিয়ম, সিম্পল কমপ্লেক্স করতে গেলেও কাজে লাগবে। টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, রাইট ফর্ম ভার্ব উইথ এ ভিউ টু এবং লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু, এরপরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসে। খুবই ইম্পর্টেন্ট কথা, কত গুরুত্বপূর্ণ যে এটা তোমার কমপ্লিটিং সেন্টেন্সেও লাগবে, কাজে লাগবে। এটা কমপ্লিটিং সেন্টেন্সও কাজে লাগবে। তাহলে দেখো, মাই সিস্টার অর্ডার্ড মি টু ওপেন দ্য ডোর। দশ নম্বর উদাহরণ, The student said to the teacher, হ্যাঁ, may I come in sir, আমি কি ভিতরে আসতে পারি স্যার? মে আই কাম ইন স্যার, তাহলে অনুমতি চাইছে, হ্যাঁ অনুমতি চাইছে। তাহলে এটা যদি করি, মে আই কাম ইন স্যার, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স না, আই আছে যেহেতু সাবজেক্ট, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ হইব। দ্য স্টুডেন্ট, আর স্যার শব্দটার জন্য একটু শিখো। দ্য স্টুডেন্ট, স্যার যেহেতু আছে রেসপেক্টফুলি, এখানে লিখতে হবে, সাবজেক্টের পরে রেসপেক্টফুলি লেখন লাগে। দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা টোল্ড হবে, টোল্ড দ্য টিচার, আমি ইম্পারেটিভ লিখতে গিয়ে অ্যাসার্টিভ লিখে লাইছি। দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি টোল্ড দ্য টিচার দ্যাট, নিয়ম অনুসারে দ্যাট, আই সাবজেক্ট, আই ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। স্টুডেন্ট হি দিয়ে এখানে এস দিয়ে দিবা, এই হি, এস মানে স্টুডেন্ট, হি, মে থাকলে মাইট, হি মাইট, কাম থাকলে গো ইন, হি মাইট গো ইন, বুঝছো নি? দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি কেন? কারণ স্যার শব্দটা আছে, স্যার শব্দ থাকার কারণে এটা হয়েছে রেসপেক্টফুলি, ঠিক আছে? 11 নম্বর, রেসপেক্টফুলি আইছে, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স দিকে টোল্ড, অবজেক্ট, নিয়ম অনুসারে দ্যাট, তারপর সাবজেক্টটা আই ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। স্টুডেন্ট মানে হি দিয়ে এস, মে থাকলে মাইট, কাম থাকলে গো, ঠিক আছে? মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলল,
ওবে ইউর টিচার, ওবে ইউর টিচার, ওবে ইউর টিচার, তোমার শিক্ষককে শ্রদ্ধা করবে। তাহলে এটা ইনডিরেক্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইনডিরেক্ট করতে গেলে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, সাবজেক্ট হচ্ছে কি মাই ফাদার। সেট টুর পরিবর্তে কইছে ওবে ইউর টিচার, আদেশ করছে, আদেশ না, ওবে ইউর টিচার এটা অ্যাডভাইস করছে, উপদেশ দিছে, অ্যাডভাইসড। অর্ডার দিলেও এখানে হয়ে যাবে, এখানে অর্ডার দিলেও হয়ে যাবে। মাই ফাদার অ্যাডভাইসড মি, তারপর নিয়ম অনুসারে টু, নিয়ম অনুসারে টু, মাই ফাদার অ্যাডভাইসড মি টু। কেন এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ওবে, ওবে, তাহলে এটা ওবেই হইব। কেন টু, টু এর পরে কোনোদিন চেঞ্জ হয় না। ইউর টিচার, এই ইউর কিন্তু একটা পসেসিভ, ইউর কিন্তু একটা পসেসিভ, পসেসিভের পরিবর্তে পসেসিভই লিখতে হবে। ইউর মানে এটা সেকেন্ড পার্সনের পসেসিভ, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। অবজেক্ট হচ্ছে মি, আর মি এর পসেসিভ হচ্ছে মাই। এই ইউরের জায়গা কিন্তু মাই টিচার হয়ে যাবে। এই জিনিস না বুঝলে তোমরা নারেশন পারতাই না। তাহলে মাই ফাদার সাবজেক্ট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা উপদেশ হিসেবে দিকে অ্যাডভাইসড। মাই ফাদার অ্যাডভাইসড মি, নিয়ম অনুসারে টু, এরপরে ভার্ব ওবে, এরপর এখানে ইউর আছে, এটা একটা পসেসিভ, সাবজেক্ট অবজেক্ট পসেসিভ, যাই থাকুক সেগুলো চেঞ্জ করতে হবে। এই পসেসিভের পরিবর্তে পসেসিভই লিখতে হবে। তাহলে ইউরটা তো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় এই অবজেক্ট অনুসারে। অবজেক্টটা মি, মি এর পসেসিভ মাই, মাই টিচার। শেষ, আমার ন্যারেশন পড়ানো শেষ। আমি কালকে প্যাসেজ ন্যারেশন পড়াবো। এত দ্রুত ন্যারেশন, এত দ্রুত ন্যারেশনের মতো টপিক শেষ করা সম্ভব কি আদৌ? সর্বশেষ একটা নিয়ম লেখো, থ্যাংক ইউ বিশিষ্ট বাক্যকে, থ্যাংক ইউ থাকলে, থ্যাংক ইউ থাকলে লেখবা সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট। ঠিক আছে? থ্যাংক ইউ থাকলে হবে সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট। তাহলে এ হইল গিয়ে তোমাদের ন্যারেশনের ক্লাস, এই হইল তোমাদের ন্যারেশনের ক্লাস। এবং ন্যারেশন কিন্তু শেষ। আগামী ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশন পড়ব। ঠিক আছে? তাহলে আগামীকালকে পড়াটা নেও, আগামীকালকে পড়াটা নেও। আমি তোমাদের ফিজিক্সের গতিবিদ্যা পড়াইছি না? ফিজিক্সের গতিবিদ্যা পড়াইছি কি না বলো? তাহলে ইংরেজি, ইংরেজি কিন্তু সময় দিতেইব। এই ইংলিশ সময় দাও, টানায় কয়েকদিন সময় দাও। ইংলিশ সময় দিবা ন্যারেশনে, ইংলিশ সময় দিবা ন্যারেশনে, ইংলিশ সময় দিবা ফ্রেজে, মানে প্রতিদিনই প্র্যাকটিস করো, মানে মডেলগুলো। সময় দিবা চেঞ্জিং সেন্টেন্সে, চেঞ্জিং সেন্টেন্সে দিতেছো কিনা আমি জানি না, সময় দিতেছো কিনা। মডিফায়ার তুমি প্র্যাকটিস করো নাকি করো না আমি জানি না। এই যে দেখো আস্তে আস্তে আমাদের পরিধি বাড়তেছে। ন্যারেশন, ফ্রেজ, ফাস্ট, ফাস্ট, চেঞ্জিং সেন্টেন্স, এখানে ফাস্ট তুমি 3 পাইবা। মডিফায়ার এটা ফাস্ট আছে মার্ক, তুমি চেষ্টা করো। তাহলে এখানে এটাও ফাস্ট, 4 5 20 মার্ক, 20 মার্কের কিন্তু অলরেডি প্রস্তুতি হয়ে যাচ্ছে। তো তুমি এটি ট্রাই করবা, এই জিনিসগুলো তুমি ট্রাই করবা। আমি আগামীকালকে প্যাসেজ ন্যারেশন করাবো। পদার্থ পড়াইমো, পদার্থ পড়বা তোমরা গতিবিদ্যা। পদার্থ কি পড়বা? গতিবিদ্যা। পদার্থ হিসেবে গতিবিদ্যা পড়া পড়বা। কালকে শুক্রবার, কালকে শুক্রবার হওয়া সত্ত্বেও তোমাদের ক্লাস হবে 2টায়, ওই 1:50 হবে, 1:50 PM হবে। আগেই নামাজ টামাজ পড়ে লাইবা। ঠিক আছে? 1টা থেকেই নামাজ পড়ে লাইবা। আমরাও তো মসজিদ থেকে নামাজ পড়ে এসে আমি তোমাদের ক্লাস নিব। তাহলে কালকে কয়টায়? 1:50। যা পড়া দিছি তা শেষ করবা, যা পড়া দিছি তা শেষ করবা। গতিবিদ্যা পড়াইছি মনে হয়, গতিবিদ্যা ভালো করে সৃজনশীল প্র্যাকটিস করবা। এখন আমার কথা মতো যদি তোমরা না পড়ো, না শেষ করো, তাহলে কিন্তু তোমরা পিছাই যাবা, লাভ হবে না আলটিমেটলি। আজকে পর্যন্তই।